আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি করুণ কাহিনী। কারণ এটা কোনো গল্প না, এটা আমার জীবনের বাস্তব একটা ঘটনা। সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ হয়তো আমি যে ভুলটা করেছি এটা আপনারাও করতে পারেন। এই জন্য আপনারা এই গল্প থেকে আমার জীবনের ঘটনাটা শোনার পরে আপনারা যেন সাবধানভাবে থাকতে পারেন, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা। ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন। পারলে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন, যেন তারাও একটু সতর্কভাবে থাকতে পারে। আমার বাবা মা একটা চাকরি করত, একটা আমার একটা কোম্পানিতে চাকরি করত। এখন আমরা আমরা ছিলাম 3 বোন, আমাদের কোনো ভাই ছিল না। 3 বোন 1 বছর 2 বছর এরকম ছোট বড় ছিলাম। কিন্তু মেয়ে মানুষ তাড়াতাড়ি বড় হয়ে গেছে গা। 1-2 বছরের ছোট বড় ধরা যায় না, একই দেখতে শুনতে উচ্চ লম্বা একই সমান। সুন্দরভাবে আমাদের জীবনযাপন হচ্ছিল, কোনো সমস্যা নাই। হঠাৎ করে বাবা মা বলল, আমরা 3 জন আবার একই কলেজে লেখাপড়া করি। তো আমরা বললাম যে পরীক্ষা দেব, ফিস দেব, কলেজের পরীক্ষা দিতে গেলে অনেক টাকা লাগবে, 3 জনে একই সমান টাকা লাগবে। তো বাবা আমার কাছে তেমন একটা টাকা ছিল না, আরও অনেক কিছু খরচপাতি, এর কারণে ভালো একটু টাকার দরকার ছিল। কারণ আমার বাবা মা যে সংসারটা চালায়, যে ইনকাম করে, তাতে আমাদের সংসারটা একটু কষ্ট হয়ে যায়। যেহেতু আমরা 3টা বোন বড় হয়ে গেছি গা, আমাদের লেখাপড়া শিখিতেছে, লেখাপড়া খরচ, প্রাইভেট খরচ, অনেক খরচ। পরে হঠাৎ করে আমার বাবা মা বলতেছে কি আমরা কিস্তি উঠাবো, কিস্তি উঠাইবো। আচ্ছা ঠিক আছে। কিস্তি যখন উঠে আমাদের স্কুলের বিল টিল বা লেখাপড়া খরচ দেবে। এখন কিস্তি উঠানোর জন্য আমার বাবা মা কিস্তি অফিসে যাওয়া ধরছিল সিএনজিতে করে। তো একটা সিএনজির সাথে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে আমার বাবা মা মারা যায় নাই, তবে পঙ্গু হয়ে গেছে দুজনেই। একেবারে হাত পাও চুরমার হয়ে গেছে, মানে মরার মতন বাইচা রয়েছে। এখন আমাদের সংসার চালাবে কে, আমাদের লেখাপড়া করবে কে, আমরা বাপ মার ওষুধ কিনবো কি দিয়া। এখন বাপ মাও ঘরে বসে রয়েছে, প্রতি আল্লাহ অশেষ রহমতে বাবা মা জীবনটা ভিক্ষা দিয়ে গেছে। এখন আমরা 3 বোন মিলে বুদ্ধি করলাম যে বোন, যে বাবা মা আমাদের জন্য করছে, এখন তাদের কষ্ট, তাদের জন্য আমাদের কিছু করতে হবে। একটা কাজ করি, আমরা যেহেতু 3 বোন লেখাপড়া করতে পারবো না, যে আমার ছোট ছোট 2টো বোন, সংসারে আমি বড়, আমরা 3 বোনে লেখাপড়া করতেছি। এখন আমাদের এই খরচ সংসার কে চালাবে? বাপ মার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। তারপর অনেক দেনাপানা হয়েছে চিকিৎসা করানোর জন্য। বাবা মা পায়ের ভিতরে রড ভরা লাগছে, অনেক কিছু করা লাগছে। সেই সময় চিকিৎসা করানোর সময় অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে, ওই দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এখন আমার বোন বলতেছে, ছোট বোন বলতেছে, এই আপু চলো আমরা সবাই মিলা ঢাকা শহরে যাইয়া কাজ করি, বাসা ভাড়া করে কাজ করব। কাজ করলে ওখানে আমরা 3 বোন মিলা কাজ করবো, ওই টাকা দিয়া বাবা মার চিকিৎসা চলবে। তখন আমার বোন আমি বললাম, আমরা যদি সবাই বাবা মাকে রেখে গিয়ে যদি কাজ করি, তাইলে বাবা মারে কে দেখবে? তখন মাজার বোন বলল যে ছোট বোন তুই থাক, আমি আর আপু মিলে দুজনে মিলে কাজ করব, তুই লেখাপড়া শিখবি, বাবা মা দেখবি। তখন আমি আবার বললাম, ওই যদি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, বাবা মাকে কে দেখবে? তাই তুইও থাক, দরকার পড়লে আমি একা যাব। তখন আমার মাজার বোনটা বলল, তোর একা সংসারের টাকা দিয়া খুব কষ্ট হয়ে যাবে বোন,
বাস্তব জীবনটা অনেক কঠিন, অনেক টাকার ওষুধ লাগে। একজনের টাকা দিয়া বাবা মা চিকিৎসা করবো, আর একজনের টাকা দিয়ে সংসার চলবে, ভালোভাবে চলবো। আর দুজন একসাথে থাকলে একটা সাহস থাকবে। আর গ্রামটা যেহেতু আমাদের নিজের গ্রাম, আমাদের বসত ভিটা, বাবা মারা বললাম যে মাকে বললাম, মা আমরা শহরে যাব, তা আমাদের ছোট বোনটারে লেখাপড়া করাবো, ওই সকালবেলা তোমাদের জন্য রান্না বান্না করে রাখবে, আর তোমাদেরকে খাওয়াইয়া তারপর ওই চলে যাব কলেজে। 2 ঘন্টা কলেজ থেকে আসার পরে আবার তোমাদের নিয়ে ওই তোমাদের ওরা দেখে রাখবো। এরকম বাবা মার উপরে দায়িত্ব দিয়ে গেলাম আমার ছোট বোনটারে। আমরা ওর লেখাপড়া বন্ধ করলাম না। আমি আমার বড় বোনের নিয়ে শহরে চলে আসলাম। তো হুট করে শহরে চলে আসছি, আমাদের কাছে তেমন একটা টাকা মনিকা, 2 দিন তো আমার রাস্তা দিয়ে ঘুরতেছি, তেমন একটা বাসা পাইতেছি না। বাসা পাই, তবে বাসাগুলো 1 তারিখে খালি হবে, তার 2 মাস পর খালি হবে, 1 মাস পর খালি হবে, এরকম। কিন্তু সরাসরি ফাঁকা বাড়ি পাইতেছি না। পরে এক বাড়ি পাইছিলাম, ওই বাসার রুমটা ফাঁকা ছিল, কিন্তু ওই বাসা একটা বয়স্ক বুড়া বেটা ছিল। তো আমরা যখন স্মার্ট সুন্দর মেয়ে দেখতে, পরে ওই বাসাটা দেখলাম, ওই বাসা প্রায় 3-4টা রুমে খালি পড়ে রয়েছে। ওই এলাকার ভিতরে কোনো বাসা রুম খালি নেই, অথচ ওই বাড়িটার 3-4টা রুম খালি পড়া। পরে ওই খালির বাসা থেকে যখন আমরা বের হয়ে আসি, তখন আর কি কিছু দোকানদার, কিছু মহিলার বলতেছে যে এ বাসা ঢুকলা কেন? আমরা বলছি যে আমাদের একটা খালি রুম দরকার, গ্রামের থেকে আসছি, হুট করে আমাদের রুম ফাঁকা দরকার, আমরা ভাড়া নেব। কই বাসার বাড়িওয়ালা বেশি একটা লোক ভালো না, কি এতে ভাড়া নিবা? তখন বাড়িওয়ালা লোক ভালো না। তখন আমার ছোটো বোন আমাকে বললো, বোন বাড়িওয়ালার 4 টাকা ভাড়া যদি ঠিক মতন দেয়, তার বাড়িওয়ালার কিছু বলে না। মনে বাড়ির তারা খেস করছে, টাকা দেয় না ঠিক মতন, এর লেগে বাড়িওয়ালা চিলাচিলি করে, তাই তো মনে হয় বাড়িওয়ালা রাগ করছে। আমরা এটা মনে করছিলাম। তখন আমি আমার বোনটা বললাম, দেখ 2 দিন ধরে পথে পথে ঘুরতেছি, ফাঁকা বাসা তো পাই না, আমরা ঠিক মতন বাড়িওয়ালার ভাড়া দিয়ে দিব, তাহলে তো বাড়িওয়ালা খেসকাস বা চিলাচিলি করতে পারবো না, ঠিক আছে? তাহলে বাড়িওয়ালা ভাড়া সম্পূর্ণ পারলে তার সমস্যা নেই। কিন্তু লোকটা যে অন্য পিলের খারাপ, অন্য ধরনের খারাপ, সেটা আমরা বুঝতে পারিনি। আমরা মনে করছিলাম হয়তো ভাড়া নিয়ে চিলাচিলি করে, ভাড়া ঠিক মতন পাইলে তো আর ইয়ে করবো না। তো যাই হোক, আমরা দুজনে বুদ্ধি করে বাড়িওয়ালার সাথে কথা বললাম। আমরা ওই মুহূর্তে রুমের ভিতরে ঢুকে যাই, বাড়িওয়ালা আমাদের গেট খুলে দেয়, রুমের ভিতরে আমরা থাকি। আমরা থাকার পরে এখন একটু চলতে ফিরতে কষ্ট হয়ে যায়। বাড়িওয়ালার কষ্ট করে বলি, আঙ্কেল আমরা তো গ্রাম থেকে নতুন আসি, তো আমাদের একটু থাকার ব্যবস্থা করে দেন। থাকার ব্যবস্থা তো হলো, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। এখন তো এখানে তো অপরিচিত লোক, মুদির দোকান বা কিছু একটা দোকান থেকে যদি একটু বাজার সাথে একটু বাকি দিতে বলতেন, তাহলে আমরা চলতে পারতাম। তো লোকটা আমাদের একটু দেখে পছন্দ করছে, আবার একটু দেখলাম যে মায়ও আছে ভিতরে। এখন লোকটা দোকানদারের কাছে নিয়ে আমাকে দেখা দিল যে আমাদের বাড়ির ভাড়িটা, সেই যদি কোনো কিছু বাকি চায় দিও, কাজ কামের একটা রাস্তা হইলে তোমার টাকাটা শোধ করে দেব। পরে 2-4 দিন চলতে লাগলাম এইভাবেই। চলার পরে তো কাজ হইব বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতেছি, মোটামুটি তো আমরা শিক্ষিত আছি, কিন্তু কাজ হচ্ছে না। বাকি তো অনেক টাকা খেয়ে ফেললাম। তারপর একটা চাকরি নিলাম, নেওয়ার পরে সেখানে মালিকটা খুব খচ্চর ছিল, কাজের দিকে নজর না দিয়ে প্রায় শুধু আমার দেহের দিকে নজর দেয়। আর আমরা 2 বোনে খুব সুন্দরী ছিলাম, তো ওই মালিকের চাকরিটা আমরা ছাইড়া দিচ্ছি। যে কদিন কাজ করছিলাম, ওই কদিনের টাকাটা যখন পাইছিলাম, দোকানে বিল শোধ করছি। তারপরে বাড়িওয়ালার 1 মাসের মতো কাজ করছিলাম, বাড়িওয়ালার ঘর ভাড়া দিছি। সবাই খুব ভালো জানতো যে না, ঠিক মতো ঘর ভাড়া পাচ্ছি, সুন্দরভাবে চলতেছিল। কিন্তু হুট করে তো চাকরিটা ছেড়ে দিলাম খচ্চর লোক দেখা। এখন অন্য জায়গায় যখন কাজ ঠিক করছি, একই ঘটনা। অনেক সময় তো অন্য জায়গা থেকে টাকাও পাইনি, ও টাকা পয়সা ফালাতে আমরা 2 বোনে চলে আসছি। যেখানে যাই সেখানে আমাদের দিকে নজর দেয়। পরে হুট করে কাজ ছাড়ার পর আর কাজ পাইলাম না। এখন আমার ছোট বোন বলতেছে, বোন কী করবো কত?
তখন আমি বলতে একটু টেনশন করিস না, ঢাকা শহর আসি তাতে কী হয়েছে, নিজের ইজ্জত বিলি দিয়ে কি আমরা জীবনযাপন করবো নাকি? আমরা এখনও বিবাহিত না অবিবাহিত, আমাদের তো একটা সুন্দর জীবন আছে, এটা করা যাবে না। বাবার মা মুখে হাসি ফোটাতে আসছি, ছোটো বোনকে লেখাপড়া করে মানুষ করব। পাপ পথের কামাই দেওয়া লেখাপড়া শেখানো যাবে না, মানুষ করানো যাবে না, ভালো পথের ইনকাম করব, একটু কষ্ট হোক। তাছাড়া বাড়িওয়ালা আঙ্কেল তো আমাদের উপরে আছে, আবার দোকানদার তো আছে, দোকানে তো আমরা বাকি সদাই এনে খাইতে পারি। যতদিন পর্যন্ত ভালো চাকরি না হবে ততদিন পর্যন্ত আমরা দোকান থেকে সদাই বাকি নেব। পরে বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই কা আপু তুই যেটা বলো সেটাই। তো এইভাবে দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। 3 মাস হওয়ার পর টেনশনে ছিলাম, বাড়িতেও টাকা পয়সা পাঠাতে পারতেছি না। আসার পরে অল্প কিছুদিন টাকা পাঠাইছিলাম, তারপরে পাঠাতে পারিনি। কিন্তু 3 মাসের মধ্যে কি খাচ্ছে আমার বোন, আর বাড়িওয়ালাও 3 মাসের ঘর ভাড়া বাইজা গেছে গা, দোকানদারও সদাই বন্ধ করে দিছে। 3 মাসের সদাই বাকি পড়ছে, আর কত সদাই দেবে সেই? পরে যখন সব ঝামেলাটা চোট আসলো তখন নিজেকে একেবারে অসহায় মনে হলো। হুট করে অসময় বাড়িওয়ালা এসে, দিনের বেলা একটু এবারে সরে সরে থাকতাম, কিন্তু রাত্রেবেলা রাত 10টা 11টার পরেই বাসা ঢুকে চুপচাপ থাকতাম। পরে ওই রাত্রে 12টার দিকে বাড়িওয়ালা আসে বলতেছে তোমাদের দিনের বেলা ঠিক মতন পাই না, 3 মাস হয়ে গেল গা আমার ঘর ভাড়াটা দিচ্ছ না। এই বাড়িওয়ালা তো রাত ব্যবহার শুরু করে দিছে, ঘর ভাড়া চিল্লাচিল্লি। পরে এখন আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি তো ঘর ভাড়ার কথা বলেন, দেখেন আমরা তো চাকরি করতে পারতাম, চাকরি করতে গেলে আমাদের এই নজর দেয়, এখন মান সম্মান নিয়ে থাকি, এই কাজ করতে ইচ্ছে করে না। ওই চাকরিটা যদি করতে পারতাম তাহলে আপনাদের টাকা পয়সা সব দিতে পারতাম। কয় এত শত বুঝি না, তুমি যখন আমার ঘর ভাড়া দিতে পারতেছ না তাহলে গায়ে গতরে সুদ করে দাও। পরে আমি বললাম কি বলতেছেন, যে জিনিস করার জন্য আমি চাকরি ছেড়ে দিলাম আর আপনি সেটা আবদার করতেছেন? দেখো জীবনে বেঁচে থাকতে হইলে অনেক কিছু করানো লাগে। আমি তো তোমাদের মুখ থেকে শুনছি তোমার বাবা নাকি অসুস্থ, মা অসুস্থ, তাদের চিকিৎসার অনেক টাকা লাগে, তোমার ছোটো বোনকে লেখাপড়া করতেছো। তোমরা যদি একটু ত্যাগ স্বীকার করো তোমাদের জীবনটা সুন্দর হয়। এই শহরে কেউ কার জন্য এমনিতে কিছু করে না। তুমি যদি আমার দিকটা একটু দেখো, যতদিন থাকবা আমার বাড়িতে মাগনা থাকতে পারবা। 3 মাসের ভাড়া তো মাফ করে দেবো, এবং সামনে যত বছর থাকবা তত বছর কোনো ভাড়া লাগবে না। আর মুদির দোকানে তোমাদের সদাই পাতি যখন যেটা লাগে সেটাই আনবা, বিল দরকার পড়লে আমি দেবো, আর 3 মাসের বিলটা সেটা আমি দেবো। কিন্তু আমার তো বউ নাই, আমার তো কচি জিনিস খুব পছন্দ তার। এখন তোমরা 2 বোন যদি আমার পাশে থাকো তাহলে আমি তোমাদের জন্য এটা করব। তখন আমার ছোট বোন সে রাজি হলো যে বোন আমি কষ্ট সহ্য করতে পারতাছি না, সারাদিন কোনো সময় 3 বেলা খাই, কোনো সময় 2 বেলা খাই, কোনো সময় 1 বেলা খাই, কিন্তু বাবা মার কষ্ট আমি সহ্য করতে পারব না। আমি চাচার কথা রাজি, আমি চাকরিতে যাব, যা করার আমারে করুক, আমি এটা করে কাজ করে খাবো। তখন আমি বললাম তোর এটা করার দরকার নেই, কা দরকার পড়লে আমি নষ্ট হব, তারপরেও তোর জীবনটা সুন্দরভাবে চলুক। এত বড় একটা সংসার চালাতে যদি আমার নষ্ট হওয়া লাগে আমি নষ্ট হব, তারপর তুই ভালো থাক। তখন আমার বোনরে আর আমার ছোটো বোনরে ভালোভাবে মানুষের মতো মানুষ করলাম, নষ্ট হতে দিলে। কিন্তু নিজের জীবনটা আমার মা বোনের মুখে হাসি ফোটানোর জন্য বাড়িওয়ালার কাছে সইপা দিলাম। তখন ওই বাড়িওয়ালা সম্পূর্ণ দায়িত্ব পালন করলো, দিনের পর দিন আমাকে ব্যবহার করলো এইভাবে। পরে একটা ছেলে আমাকে হুট করে পছন্দ করে ফেলে, ওই ছেলেটা সব কিছু যায় না শোনা আমাকে বিয়ে করে ফেললো। তখন আর কোনো বাড়িওয়ালা আমার কিচ্ছু করতে পারলো না, আর ওই ছেলেই মানে আমার হাজব্যান্ড আমার সম্পূর্ণ দায়িত্ব বহন করলো। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী আপনাদেরকে শোনালাম। সবাই সাবধানতা থাকবেন, কিছু কিছু বাড়িওয়ালা আছে টাকার জন্য বদমাইশি করতে চাইতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।